এই সুরেশ, আজ সিগারেট খাই? না, আমার একটু তাড়া আছে। হ্যাঁ জানি তো, রানীর সঙ্গে দেখা করতে যাচ্ছিস। আরে সেরকম কিছু না, আরে সামনে এক্সাম আমার। তোর তো জীবনটা ভালোই কাটছে, মেয়েরা তোকে বাড়িতে ডেকে নেয়। হ্যাঁ তো, আমি স্মার্ট, তোদের মতো আমি ক্লাস বাঙ্ক করি না। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, সেই জন্যই তোর কথা শুনছি। কৃষ্ণ, দেখ, ফালতু কথা বলিস না, কাজ কি সেটা বল। হ্যাঁ বলছি, এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। আমার কাছে না তোর এই ফালতু প্রশ্নের কোনো উত্তর নেই। আমার এবার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। তুই নিজে এখানে টাইম পাস করতে থাক, ঠিক আছে? বাই। এত দেরি করে আসলি কেন আজ? আরে কিছু না, আরে একটা কাজে ফেসে গেছিলাম। ওকে। আচ্ছা, আমার না এখন চা খেতে খুব ইচ্ছে করছে। তুই খাবি? হ্যাঁ, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। সুরেশ, চা আমরা পরে খাবো, এখন আমার অন্য কিছু করতে ইচ্ছা করছে। সুরেশ, চা। হ্যাঁ। কি ভাবছিলি তুই? আরে না না, কিছু না, ওই পড়াশোনার ব্যাপারেই একটু ভাবছিলাম। আচ্ছা, চা খা। খুব ভালো চা করেছিস তো। থ্যাংক ইউ। আচ্ছা শোন না, আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দে না। হ্যাঁ, এইটা এত পড়াশোনার মধ্যে ডুবে থাকিস না। আরে সবসময় বইতে মুখ না ডুবিয়ে একটু মেয়েদের দিকেও তাকা। দিদি কি করছিস এসব? আজ না তো আমার জন্মদিন, আর না তোর জন্মদিন। আরে তো সব কিছু কিসের জন্য? আরে ওই জীবন আঙ্কেল আসছে না আজকে। জীবন আঙ্কেল? হ্যাঁ। আমার কোনো আঙ্কেল নয়। হ্যাঁ, আচ্ছা, যদি উনি আমার আঙ্কেল হয় আর তুই আমার বোন, তাহলে তোর কে হলো? তোর আঙ্কেল হতে পারে, কিন্তু আমার কেউ হন না উনি। নিজের কেউ নয়, কিন্তু নিজের থেকে অনেক বেশি করেন। এখন তো নিজের কেউ এত করে না যতটা উনি করেন আমাদের জন্য। ফ্রিতে থাকার জায়গা যে পেয়ে গেছেন উনি। হোটেলে থাকার ক্ষমতা ওনার আছে, এখানে শুধু এই জন্যই থাকে কারণ আমাদের জন্য চিন্তা করে। আর তাছাড়াও শুধু শুধু তো থাকে না। কেন? তোর জন্য এত জামা কাপড়, মিষ্টি, আর তোর কলেজের ফিস, আর এই গোটা বাড়ির খরচ উনি তো চালান। আর তুই তো ভালো করেই জানিস যে বাবা যাওয়ার পরে এই পুরো বাড়ির দায়িত্ব তো নিজের কাঁধেই তুলে নিয়েছেন। আচ্ছা শোন, আজ সুরেশকে বারণ করে দিস সন্ধ্যাবেলা যেন না আসে। আঙ্কেল আসছেন তো। তো তো এটা এই যে দুদিনের জন্যই তো আসেন, সন্ধ্যাবেলায় বসে আমরা একটু আড্ডা দেব, পড়াশোনার আর কি, ও তো রোজই করিস। আমি চাই না ওনার সঙ্গে কোনো রকম আড্ডা মারতে। চললাম আমি কলেজে, তুই বসে থাক এখানে। কত বোকা এই মেয়েটা, ভালো মন্দের পার্থক্যটাই বোঝে না। তাহলে এতে আবার চিন্তা করার এমন কি আছে? তুই নিজে দিদিকে বলে দে তোর আঙ্কেলের ব্যবহারের ব্যাপারে। তোর কি মনে হয় আমার দিদি রাজি হয়ে যাবে? আরে ওর কাছে তো সম্পর্কটাই সব থেকে বড় বিষয়। ও তো ওনাকে নিজের আঙ্কেল মনে করে, কিন্তু আমি তো জানি না যে উনি আমায় কি নজরে দেখেন।
তাহলে এবার কি করতে চাইছিস? কিছু না, উনি আসবেন, এক গাদা জিনিসপত্র আনবেন আর দিদির সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন। ততদিন পর্যন্ত উনি আমাদের বাড়িতেই থাকবেন আর আমি নিজের বাড়িতেই দম আটকে পড়ে থাকবো। দিদি যখন বাইরে যায় না, আমার ভীষণ ভয় করে। ঠিক আছে, আমি ভেবে দেখছি, কিন্তু ততক্ষণ তুই নিজের খেয়াল রাখ। আর আমি তখনই তোর বাড়িতে যাব যখন তোর মামা বেরিয়ে যাবে। তোর সঙ্গে কথা বলে বেকার। আর আঙ্কেল, আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, আমার তো এখানে আসতে খুবই ভালো লাগে। এই দেখুন, রানী চলে এসেছে। আসার পর থেকে 10 বার তোর কথা জিজ্ঞেস করেছে। নে তাড়াতাড়ি প্রণাম কর। আরে রুকমণি, এ কি? আরে না 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 না, এসো এসো, বসো। আচ্ছা রানী, আজ আসতে এত দেরি হলো কেন? বলেছিলাম না তাড়াতাড়ি আসবি? আসলে দি, কলেজে অ্যানুয়াল ফাংশন আছে, তার জন্য প্র্যাকটিস চলছিল। ঠিক আছে। রুকমণি, রানী বড় হয়ে খুব সুন্দরী হয়ে গেছেন, একদম রানীর মতোই লাগছে। এক কাপ চা আবার খেতে ইচ্ছে করছে। হ্যাঁ নিশ্চয়ই। আর রানী, কি কি পড়াশোনা চলছে কলেজে? তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ আর হিস্ট্রি। আচ্ছা, আর লজ্জা পাচ্ছ কেন? আরো কাছে এসো। আমি ভাবছিলাম যে এইবার তোমার সামার ভ্যাকেশনে মুসৌরি ঘুরতে যাব। কিন্তু আমার সামার ক্যাম্প আছে, তাই আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। রুকমণি, রানী বড় হয়ে গেছে বলে এখন খুব লজ্জা পাচ্ছে। 19 বছর বয়স হলো ওর। ও এই নে, জানে। চমকে গেলেন তো? অভিনন্দন। হ্যালো সুরেশ, এই আঙ্কেলের সাহস কিন্তু দিন দিন বেড়েই চলেছে। একটু আগে দিদিকে বলছিল যে উনি সিঙ্গারা খেতে চান, আর দিদি সন্ধ্যাবেলা সিঙ্গারা আনতে বেরোবে। আমি তো ঘরে পুরো একা থাকবো। তুই টেনশন করিস না, আমি এখন আমার বাড়িতেই আছি। একটু বাড়ি তোর বাড়ি যাচ্ছি, যখন দিদি বাড়ি থেকে বেরোবে তখন তুই আমাকে একটা মিসড কল মেরে দিবি। আমি পড়ার বাহানায় তোর বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার না সত্যি খুব ভয় করছে। তুই ভয় পাস না, ব্যাস একটা মিসড কল। ঠিক আছে, তাই করবো আমি। ঠিক আছে। রানী, হ্যাঁ দিদি, রানী আসছি। এই আজকালকার মেয়েগুলোও না কি যে করে। আরে দি, কি হলো? আঙ্কেল না ছোটলাল বাবুর দোকানে সিঙ্গারা খাবে, তুই খাবি? হ্যাঁ, আমার জন্য না দুটো নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই আঙ্কেলের কাছে বস, খেয়াল রাখিস, আমি নিয়ে আসছি। ঠিক আছে। আমি আসছি। হ্যাঁ, রানী, খুব জল তেষ্টা পেয়েছে আমার, একটু জল খাওয়াবে? হ্যাঁ আনছি। এই নিন জল। আরে বাহ, আঙ্কেল, আমার ফ্রেন্ড এসেছে।
আরে সুরেশ, এসে গেছিস? আয় ভিতরে। আঙ্কেল, ও হলো আমার ক্লাসমেট। আমরা দুজন এখন পড়তে যাচ্ছি। যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় আপনি আমাকে ডেকে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, চল। চল। এরা দুজনে বেডরুমে কি করছে দেখতেই হবে। বেডরুমে বসে কি পড়াশোনা হয় নাকি? তোমাদের হলে গিয়ে পড়াশোনা করা উচিত ছিল। এই ছেলে, তোকে বলছি আমি। আঙ্কেল, সুরেশ নাম ওর। যাই নাম হোক না কেন, সোজা বেডরুমে চলে এসেছে। আপনি ভুল ভাবছেন আঙ্কেল। আমি ভুল বুঝছি না, আমি সব বুঝতে পারছি। বেডরুম আছে, বিছানাও করা আছে, আর সঙ্গে ইয়াং মেয়ে। লজ্জা করে না? তোমার উদ্দেশ্যই খারাপ। ব্যবহার তো আপনার খারাপ আঙ্কেল, আমরা সব জানি। একা মেয়ে পেয়েছিস বলে কিস করছিস। এখন এই ছবিটা আমি রুকমণিকে দেখাবো, আর তোর এই বাড়িতে যাতায়াত করাই আমি বন্ধ করে দেব। বেরো এখান থেকে। আরে রানী, আমি তো সুরেশকে আসতে বারণ করতে বলেছিলাম। আসলে আমি বইটা দিতে এসেছিলাম। আহ, আচ্ছা, আমি আসছি। আচ্ছা, এসেছো যখন সিঙ্গারা খেয়ে যাও। না না, আমার একটু তাড়া আছে। আঙ্কেল, আরেকবার চা খাবেন নাকি? রুকমণি, কত চা খাওয়াবে? ব্যাস, আজ আনি। ওই আসলে শিখার মেয়ে শরীরটা খারাপ, তাই আমি হসপিটালে যাব। আসতে একটু দেরি হতে পারে, আর রানীও এখনো ঘুমোচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করছি। আরে না না, এখন না। আরে হ্যাঁ, রানী আজকে কলেজে যায়নি? না, বলছিল যে আজকে যাবে না, এখনো ঘুমোচ্ছে। ঠিক আছে, আচ্ছা তুমি যাও। ঠিক আছে, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আঙ্কেল কি করছেন কি আপনি? আরে 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 আরে, কিছু না দেখো, ভয় পেও না। হ্যাঁ, আঙ্কেল এইসব ঠিক নয়। না না, তুমি চিন্তা করো না, ভয় পেও না, একদম ভয় পেও না। কাছে এসো না, কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। এসো। ও আঙ্কেল, এরে, ও তো তুই, তোর ছবি চাই না, পাবি না। আমি ওই ফটোটা নিতে আসিনি। তাহলে কি? কাল যে আপনি আইডিয়াটা দিয়েছিলেন, আমি তো সেটার জন্য এসেছি। কোন আইডিয়া? সেটাই, যেরকম আপনি আমাদের ফটো নিয়েছিলেন সেরকম আমিও আপনার ভিডিওটা নিয়ে নিয়েছি। ওই দেখুন ক্যামেরা। এবার আপনার সব কুকর্ম এই ক্যামেরা ক্যাপচার করা আছে। আরে এসব তুই কি বলছিস? আরে আমি তো আমার সোনা মেয়ের জামা ঠিক করছিলাম, ব্যাস, আর কিছুই না। সেটা আপনি কাপড়টা ঠিক করছেন নাকি কি করছেন সেটা পরে তো জানতে পারাই যাবে। আরে আঙ্কেল, আমি তো শুধু ঘুমানোর নাটক করছিলাম, যাতে তুমি সেই সব কিছু করতে পারো যেটা তোমার নোংরা মাথায় ঘুরছে। আরে ব্যাপারটা তেমন নয়, তুমি তো আমার মেয়ের মতো, একদমই আমার মেয়েরই মতো। তোমরা যা ভাবছো তা কিন্তু নয়। হ্যাঁ, ও তো আপনার মেয়েরই মতন, কিন্তু আপনি ওর আঙ্কেল হওয়ার যোগ্য নন। আর আঙ্কেল শুনুন, আজকের পর থেকে যদি আপনাকে এই শহরের কোথাও দেখা যায় না, তাহলে এই ভিডিওটা সোজা যাবে পুলিশের কাছে, আর তারপর আপনি কারোর কাছে মুখ দেখাতেও পারবেন না, বুঝলেন? না না না, এটা করো না। হ্যাঁ, ও তো আমার মেয়ের মতো। মা দেখো, যদি কিছু খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, ওকে, আমি যাচ্ছি। আরে আরে আঙ্কেল, দিদির সঙ্গে দেখা করে যাও, না হলে বেচারি না জানে কি কি ভাববে। বাইরে দেখা করে নেব আমি, বাইরে। হ্যাঁ, বাইরে দেখা করে নেব। হ্যাঁ, আমি চলি আসছি। ইয়া, ফাইনালি আমরা করে দেখালাম। ওই অসভ্য আঙ্কেলটাকেও তাড়াতে পারলাম, আর আমরাও বেঁচে গেলাম। ইয়েস। ও হাই। হাই। শিট, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এখন থেকে আমার হয়ে থাকবে। এখন তুমি সেটাই করবে যা আমি বলবো। আর যদি না করি তাহলে? এই ছুরিটা দেখছো? ছুরি? কোথায় ছুরি? আমি তো কোনো ছুরি দেখতে পাচ্ছি না। আচ্ছা বেবি, হ্যাঁ। তুমি এই ছুরিটা দেখতে পাচ্ছ না? না, তাহলে কি দেখতে পাচ্ছ? আমি তো শুধু তোমাকে দেখতে পাচ্ছি, আর সেটাও রোম্যান্টিক মুডে। রোমান্টিক মুড তো খুবই আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। ইউ আর টার্নিং ওয়াইল্ড নাও। না 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 না, আরে আমি তো শুধু প্র্যাঙ্ক করছিলাম। এটা বোঝানোর জন্য বাড়ির ভিতরে থাকলে মেন ডোরটা লক করে রাখবে। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তো? তোমার জায়গা কেউ নিতে পারবে না। আচ্ছা, এমন কি আছে আমার মধ্যে? দাঁড়াও বলছি।
কোথায় আছে বলতো? এখানেই তো বলেছিল আমাদেরকে। তুমিও না সত্যি নিজের বেস্ট ফ্রেন্ডের বাড়ি ভুলে গেলে। আরে ভাই, এই প্রপার্টিটাও নতুন কিনেছে আর আমিও অনেকদিন পরেই আসছি এখানে। তুমিও যে কেন তিল থেকে তাল করো। চলো এসো দেখছি। চলো। এই তো বাড়ি, এসো। আরে আরে রোনক, মাধব ভাই, কেমন আছিস? গুড টু সি ইউ ম্যান। কেমন আছিস? আরে ভাই, তোর সাথে কতদিন দেখা হয়নি। আয় আয় আয়, মিট ওয়েলকাম। মাই ফিয়ান্সে লিলি। ও হাই। হাই। আরে আয়, আসুন আসুন। আপনাকে কিন্তু বেশ হট দেখতে। মাধব বাবু, আপনি কিন্তু খুব লাকি। থ্যাংক ইউ। আপনাদের বাড়ি খুঁজতে খুব পরিশ্রম হয়েছে। বলুন, কি রকম বন্ধু রৌনক? আজ অব্দি আপনার বাড়ি আসেনি? আসলে আমি বুঝিয়ে বলছি, যেদিন থেকে বাড়িটা কিনেছি আমি ওকে ডাকিনি। ভেবেছিলাম আপনাদের একসঙ্গে ডাকবো। আরে মাধব তো 2-3 বার বলেও ছিল, কিন্তু তুমিই ফ্রি ছিলে না লিলি। কোনো ব্যাপার না, আমি তো এখন বাড়িটা দেখেই নিয়েছি। এবার থেকে ডাকলেই আমি চলে আসব, রৌনক যতই ব্যস্ত থাকুক। আরে অবশ্যই, আপনারই তো বাড়ি, যেদিন খুশি। ও শিট! ও কি করছো বর্ষা? ও আই এম সরি, আমার জন্য তোমার ড্রেসটা পুরো ভিজে গেল। সরি। কোনো ব্যাপার না, আপনার কাছে তো অন্য ড্রেস থাকবে, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, মাধব আর বর্ষা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, আর ওরা দুজনে মিলে একটা হাসি খুশি জীবন কাটাচ্ছিল একটা ছোট্ট শহরে নিজেদের একটা ছোট্ট পরিবারের সাথে। যদি একটা ভালো চাকরি থাকে আর জীবন এরকম আনন্দে কেটে যায়, তাহলে একজন মানুষের আর কী বা চাহিদা থাকতে পারে। লিলি আর রৌনকও একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ওদের ভালোবাসায় সেই ব্যাপারটা ছিল না। লিলি হচ্ছে একজন জেদি হিংসুটে মেয়ে, যে সবসময় অন্য মানুষকে দেখে ইনফিরিয়ার ফিল করত, আর সেটার এফেক্ট রৌনক আর লিলির সম্পর্কে পরিষ্কার দেখা যেত। লিলি হতে পারে একজন প্রচণ্ড অ্যাম্বিশিয়াস মেয়ে, কিন্তু সে নিজের অ্যাম্বিশন অনুযায়ী নিজের জীবন না কাটাতে পেরে লিলি ভীষণই অসন্তুষ্ট থাকত, যেই কারণে ওর অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক ছিল। এত সকাল সকাল সেজে গুজে যাচ্ছটা কোথায়? হ্যাঁ, কোথাও না। আরে যদি কোথাও যাবেই না তাহলে এত সাজছো কেন? আমার ইচ্ছা, সাজার জন্য তোমাকে জিজ্ঞেস করতে হবে? আরে এত সকাল সকাল আমারই তো ডিস্টার্ব হচ্ছে নাকি? তোমার যে কি অসুবিধা জানি না, সকাল 10টা বাজে আর তুমি এখন ঘুমাবে। একবার দেখো আমার ড্রেসটা কেমন লাগছে। লিলি ইজ লুকিং গর্জিয়াস। দারুণ লাগছে তোমাকে। আচ্ছা, তোমার তো এরকম কোনো ড্রেস ছিলই না, আর তুমি রিসেন্টলি কোনো শপিংও করোনি। এই ড্রেসটা তোমার বন্ধু মাধবের স্ত্রী বর্ষার। তোমার কাছে এলো কি করে? তোমার মনে আছে সেদিন আমার ড্রেসে জল পড়ে গেছিল আর আমি চেঞ্জ করতে গেছিলাম? তখন ও আমাকে নিজের ড্রেসের কালেকশন দেখিয়েছিল, আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। ও তোমাকে ওটা দিয়ে দিল? না, আমি চুরি করেছি। আরে তুমি কেমন মানুষ লিলি? কেমন আবার কি, আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। আর তুমিই বা কোথায় আমাকে প্রত্যেক মাসে ড্রেস কিনে দাও? কিন্তু এটা ঠিক নয় লিলি।
দেখো ঠিক ভুল আমি জানি না, না আমার জানার কোনো ইচ্ছা আছে, বুঝলে? আমার ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি ড্রেসটা। আর তোমার এই ড্রেসটা দেখে আমার প্রশংসা করে আমাকে ভালো ফিল করানো উচিত, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চললাম। আরে আরে কোথায় যাচ্ছ তুমি? রাগ করলে তোমায় যা সেক্সি লাগে না। ছাড়ো তুমি, তুমি না আমাকে আপসেট করেই মজা পাও। তোমাকে শুধু আপসেট করে নয়, আপসেটের পরে তোমার মন ভালো করেই বেশি মজা হয়। দারুণ লাগছে, কি দারুণ গন্ধ। আমার তো মনে হচ্ছে যেন অপ্সরা মাটিতে নেমে এসেছে। এবার তো আমার মনে হচ্ছে এই ড্রেস এখন খুলে আলমিরাতে রাখার সময় এসে গেছে। মাধব আর বর্ষার জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল। লিলি আর রৌনকের জীবনও কাটছিল বেশ ভালোই। তখনই হঠাৎ একদিন রৌনককে রাস্তার ধারে একা চলতে দেখে অজ্ঞাত কিছু মানুষ তাকে গুলি মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কে হতে পারে সেই ব্যক্তি? কার রৌনকের সাথে এমন শত্রুতা থাকতে পারে? আচ্ছা, রৌনকের জীবনে কি এমন কোনো অধ্যায় ছিল যেটা আর কেউ জানতো না? রৌনক যখন রাস্তার ধারে হাঁটছিল তখন ওর শরীরে এক অদ্ভুত বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল। রৌনক কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল যে তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল? এরকম অনেক প্রশ্নই ওই গুলির আওয়াজের মতোই আমাদের মনেও প্রভাব ফেলছে। আসুন দেখে নি আসলে কি হয়েছিল। যে মারা গেছে তার নাম রৌনক সিং। উনি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, আর ওনার পরিবার অন্য শহরে থাকতো। আচ্ছা, এখানকার কেউ কালকে এখানে কাউকে আসতে দেখেছে? না স্যার, এই জায়গাটা এমনিতেও একটু শুনশানি থাকে, এদিক দিয়ে কেউ যাওয়া আসা করে না। তাও রৌনক এই রাস্তা দিয়ে কি করে এলো বুঝতে পারছি না। গুলি খুব কাছ থেকে করা হয়েছে, মনে হচ্ছে পরিচিত কারো কাজ। আর ইউ শিওর স্যার? নট শিওর। ডেড বডির আশেপাশে রক্তের ফোঁটা পাওয়া গেছে। মানে যখনই গুলি চালানো হয় তখন রৌনকের হাত ওপরে ছিল, হয় হাত মেলানোর জন্যে, না হলে অন্য কোনো কারণ হতে পারে। ও কিন্তু বাঁচার জন্য পালানোর চেষ্টাও করেনি। যদি কোনো অচেনা ব্যক্তি হতো তাহলে আলাদা রিয়াকশন হতো। ইউ আর রাইট স্যার, আমরা চারপাশে তল্লাশি করেছি, কিন্তু এরকম কিছুই পাইনি যাতে খুনিকে চেনা যায়। একটা কাজ করো, রাস্তাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে জিজ্ঞাসাবাদ করো। হয়তো রৌনকের সঙ্গে কাউকে দেখা গেছে, বা কেউ হয়তো ওকে অনুসরণ করছিল। স্যার, আমি রৌনকের কল ডিটেলস চেয়েছি, আর বাড়ির অ্যাড্রেসটাও বের করতে বলেছি। যখন ইনফরমেশন পাবে আমাকে ফোন করবে। ইনভেস্টিগেশন ফাস্ট করো। দেখুন, নিজেকে আপনি শান্ত করুন। আপনি কি বলবেন যে রৌনক আপনার কে ছিল? ও আমার হবু স্বামী ছিল স্যার। আমি ওকে নিজের স্বামী মনে করতাম। আমাদের এনগেজমেন্টও হয়ে গেছিল। মানে বিয়ে হয়নি? না স্যার, 2-3 বছরের মধ্যে বিয়ে করে নিতাম। ও নিজের কেরিয়ার এস্টাবলিশ করতে চাইতো। ওনার সঙ্গে কারোর পুরনো শত্রুতা বা আপনি জানেন এরকম কেউ আছে যে ওকে মারতে চাইতো? না স্যার, ও খুব সহজ সরল মানুষ ছিল। ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এরকম হলেও আমাকে নিশ্চয়ই বলতো। প্রপার্টি নিয়ে কারোর সঙ্গে ঝামেলা বা কোনো হুমকি দেওয়া হয়েছিল? টাকা ধার নিয়েছিল? তবে টাকার জন্যই কিন্তু এইসব ঘটনা ঘটে থাকে। না স্যার, এরকম কিচ্ছু ছিল না। আর থাকলেও আমার কোনো আইডিয়া নেই। আমি ক্লিয়ার কিছু বলতে পারবো না। দেখুন, আপনার বাড়ির এখন তল্লাশি নিতে হবে। যদি কোনো প্রমাণ পাওয়া যায় আপনার কোঅপারেশন চাই। হ্যাঁ স্যার। স্যার,
রৌনক একজন বড়ই সাধাসিধে মানুষ ছিল, যার সাথে কারুর কোনোদিনই শত্রুতা ছিল না। তাহলে ওকে এরকম নির্দয়ভাবে হত্যা করার পিছনে কী কারণ থাকতে পারে? পুলিশ যখন রৌনকের বাড়ি তল্লাশি করে তখন পুলিশের হাতে এরকম কোনো এভিডেন্স আসেনি বা এমন কোনো সূত্র পাওয়া যায়নি যাতে এই কেসের তদন্তে কোনো সাহায্য হতে পারে। পুলিশ সেই এলাকার হিস্ট্রি শিটারদের ব্যাপারে সমস্ত তথ্য একত্রিত করেছে। হয়তো ওদের মধ্যে কেউ এই শহরে কোনো ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য করেছে, বা হতে পারে কেউ তাদেরকে সুপারি দিয়েছে, কিন্তু পুলিশের হাতে কোনো রকম কোনো তথ্য ছিল না। পুলিশ পুরনো গান সাপ্লায়ারদের ধরেও জিজ্ঞাসাবাদ করেছে যাতে যে সেই বন্দুক কিনেছে তার ব্যাপারে জানতে পারে, কিন্তু সেখানেও তারা নিরাশ হয়েছে। কোনো আপডেট? হ্যাঁ স্যার, এই বুলেট ক্যাপটা পাওয়া গেছে যেখানে রৌনকের হত্যা হয়েছিল। তুমি এটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ফিঙ্গারপ্রিন্ট থেকে কিছু পেলেও পাওয়া যেতে পারে। হ্যাঁ স্যার। কিছু পেলে? ঝোপের মধ্যে একটা মোবাইল পেলাম স্যার, কার বুঝতে পারছি না, কিন্তু এটা আমাদের কেসের সঙ্গে রিলেটেড হতে পারে। এর সব কল ডিটেলস বের করো, আর এতে সমস্ত মেসেজ ভালো করে দেখো। আমরা এখনো কোনো ক্লুই পাইনি। ডু ইট ফাস্ট। হ্যাঁ স্যার। তুমি জানতে পেরেছ তোমার বন্ধু রৌনককে কেউ গুলি করে হত্যা করেছে? হ্যাঁ, শুনেছি। জানি না কি করে এসব হলো। তারপর তুমি ওর ফিয়ান্সের সাথে দেখা করতে যাওনি? বেচারি এই সময় খুবই কষ্ট পাচ্ছে। আমি গেছিলাম দেখা করতে। আমাকে নিয়ে গেলে না? ভেবেছিলাম তোমাকে একবার ফোন করব, কিন্তু আমি ডিরেক্ট হঠাৎ করে চলেই গেলাম। তাই জন্য আর তোমাকে আমার বলা হয়নি। তোমার আমাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি তুমি ওরকম মানুষ নও যাতে আমার মনে হবে তোমার বন্ধুর ফিয়ন্সে আর তোমার মধ্যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে। লিলি, এসব তুমি... কিছু বলার দরকার নেই। পুলিশ যখন মার্ডার স্পট আরও একবার তল্লাশি করে তখন তাদের হাতে আসে হত্যায় ব্যবহৃত বুলেট ক্যাপ আর একটা মোবাইল। ফরেন্সিক ল্যাব থেকে সেই বুলেটের উপর থাকা ফিঙ্গারপ্রিন্ট তো পাওয়া গেল, কিন্তু সেটা যার সাথে ম্যাচ হবে সেই খুনির সূত্র তো পাওয়া যায়নি। মার্ডার স্পট থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন যার কল ডিটেলস এবং মেসেজ ডিটেলস পুলিশ যখন বার করে তখন তারা মার্ডার রিলেটেড এক গুরুত্বপূর্ণ সূত্র হাতে পায়, যার উপর ভিত্তি করে পুলিশ পুনরায় তদন্ত শুরু করে আর এই কেস সলভ করে ফেলে। শুধু বাকি ছিল হত্যাকারীর থেকে হত্যার কারণ জানা। আসলে কে ছিল এই খুনি আর কেনই বা রৌনককে সে এইভাবে হত্যা করে? আসুন দেখে নি। বর্ষা আর মাধব, খুব ভালো প্ল্যান করেছিলে তোমরা রৌনককে মার্ডার করার। স্যার, আমরা কি করলাম? ম্যাডাম, আপনি নয়, কিন্তু আপনার স্বামী মাধবী তো মেরেছে। মাধব কেন মারবে? মাধব আর রৌনক খুব ভালো বন্ধু। মাধব কেন রৌনককে মারতে যাবে? সেটা তো ওই বলতে পারবে ও রৌনককে কেন মেরেছে। চল, বলা শুরু কর। বল। আমাদের কাছে মার্ডারের বুলেটের ক্যাপ আছে যাতে ফিঙ্গারপ্রিন্টস আছে, আর ওই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে তোর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে সময় লাগবে না। আর যে রাস্তার ধারে রৌনকের মার্ডার হয়েছিল আর তার পাশে চায়ের দোকানের একজন রৌনকের সঙ্গে কারো ঝগড়া হতে দেখেছিল, তোকে নিশ্চয়ই সে চিনতে পারবে। আর যেখানে রৌনকের মোবাইল পেয়েছি সেটাই যে সিমটা লাগানো ছিল, সেখান থেকে শেষ তোকেই ফোন করা হয়। আর এত প্রমাণ যথেষ্ট তোকে জেলে পাঠানোর জন্যে। এবার বল, নিজের বন্ধুকে কেন খুন করলি? বল। কিসের বন্ধু স্যার? ও বেঈমান ছিল স্যার। আমার স্ত্রী বর্ষার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক ছিল। আমার বন্ধু আর আমার স্ত্রী মিলে আমার পিছনে ফষ্টি নষ্টি করতো।
আমি নিজের চোখে দেখেছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল যে হয়তো ওরা ভুল করে ফেলেছে। আমি আমার স্ত্রী বর্ষাকে খুব ভালোবাসতাম, ওকে আমি হারাতে চাইনি স্যার। একদিন আমি বর্ষার মোবাইল চেক করি, বর্ষা আর রৌনক পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। ও আমার সঙ্গে থাকতে চায়নি, কিন্তু এদের জন্য আমার আর লিলির জীবন শেষ হয়ে যাচ্ছিল স্যার। আমার মনে হয়েছিল আমি গিয়ে রৌনককে বুঝিয়ে বলি। রৌনককে আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু নিজের ভুল মানতে চাইছিল না। সেই দিন আমি আমার বাড়ি থেকে বন্দুক নিয়ে বের হই, ভেবেছিলাম ওকে ভয় দেখাবো, কিন্তু ও মানতেই রাজি হয়নি। সেই জন্য বাধ্য হয়ে আমি ওকে খুন করি। কিন্তু আপনি আইন নিজের হাতে নিয়ে ঠিক করেননি। আপনি এই সমস্যাটা কোর্টে গিয়ে সমাধান করতে পারতেন, বর্ষাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতেন। এবার আপনার সারাটা জীবন জেলে বসে কাটান। মাধব যখন রৌনক আর বর্ষাকে আপত্তিজনক পরিস্থিতিতে দেখে তখন ওর খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। রৌনক আর বর্ষা মাধব আর লিলিকে তো অবশ্যই ঠকিয়েছিল, তার সাথেই রৌনক আর বর্ষা পালিয়ে যাওয়ার প্ল্যানও বানিয়েছিল। আর যেই রাতে রৌনকের মার্ডার হয়েছিল ঠিক সেই রাতেই তারা এই শহর ছেড়ে চলে যেত। যখন এই সব কথা মাধব জানতে পারে, যখন সে বর্ষার ফোন চেক করে, তখন সে রৌনককে ওর অন্য নাম্বারে ফোন করে দেখা করতে ডাকে। রৌনক এই দ্বিতীয় নাম্বারটা বর্ষার সাথে কথা বলার জন্য ব্যবহার করত। মাধবের কাছে একটা লাইসেন্সড বন্দুক থাকত, ও সেটা নিজের সাথে নিয়েই বেরিয়েছিল। কিন্তু ও প্রথমে রৌনককে বোঝানোর চেষ্টা করে, যখন সে বোঝে না তখন ও রৌনককে হত্যা করে। ভালোবাসা আসলে মানুষকে কিভাবে যে অন্ধ করে দেয় যে সে ঠিক ভুল কিছুই বুঝতে পারে না। আমি হলাম কাঞ্চন আওয়াস্তি, আপনাদের থেকে এবার বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের এক নতুন এপিসোডের নতুন কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ।